শুনেছি এটা অনেক ইন্টারভিউ ল্যাপটপ চালিয়ে নাকি সিন দেখে তারপর সিন। তোমার জীবনেও নিশ্চয়ই স্ট্রাগল আছে, স্টিল তুমি এটাকে ভালোবেসে করছো। আপনারা দেখুন ওর চ্যানেল, ও প্রকৃত অর্থে ইন্টারভিউ করে। সমস্ত চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে ও আপনাদের সামনে আরও এরকম ভালো ভালো কিছু ইন্টারভিউ উপস্থাপন করতে পারে। নমস্কার, আমি সৌমত। আজকে আমাদের সাথে রয়েছে হচ্ছে রজত মালাকার, যাকে নামটা হয়তো একটু অচেনা, কিন্তু আপনারা প্রত্যেকেই প্রচুর ছবিতে ওনাকে দেখেছেন। তো তোমাকে আমরা অলমোস্ট অনেক চরিত্রেই আমরা দেখেছি। তো তোমার শুরুটা কিভাবে হয়েছিল সেটা যদি একটু। প্রথম শুরুটা বাদবাকি যেমন অভিনেতাদের হয় থিয়েটারের মাধ্যমে, তবে প্রথাগত থিয়েটারের থেকে আমি যেটা বেশি পরিমাণে অ্যাটেন্ড করেছি সেটা হচ্ছে বেশ কিছু ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি। আচ্ছা, এইবার এই ওয়ার্কশপগুলোর মধ্যে দিয়ে আমি যখন ঠিক করলাম যে আমি অভিনেতা হব, তার আগে আমি চাকরি করতাম বলতে একটা বেসরকারি সংস্থায় চাকরি করতাম। তারা জুতো প্রস্তুতকারক সংস্থা। করলাম যে অভিনেতা হব, কিছু ওয়ার্কশপ অ্যাটেন্ড করলাম এবং ওয়ার্কশপ অ্যাটেন্ড করার পর স্ক্রিপ্টগুলো আমি সেখান থেকে কালেক্ট করতাম। স্ক্রিপ্টগুলো কালেক্ট করে নিজে নিজে প্র্যাকটিস করতাম, নিজে নিজে অনুশীলন করতাম। ভুল ভ্রান্তি অনেক হতো। তখন যখন আমি শুরু করেছি 9-10, তখন তো এত স্মার্টফোনের ব্যবহার ছিল না। তখন সেই হিসাবে যে ভিডিও ক্যামেরা করে নিজের অভিনয়টা নিজে দেখে অনুশীলন করবো সেটাও সম্ভব হতো না। কিন্তু ওইভাবেই করতে কিছুটা আয়নার সামনে, যেটা একটা এনসিয়েন্ট মেথড, আয়নার সামনে নিজেকে অনুশীলন করে একবার চেষ্টা করি শাহরুখ খান একদম সেইভাবে করতে আয়নার সামনে। তারপরে যথারীতি এবার যখন দেখলাম যে হ্যাঁ অন্তত ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুটো যাতে সংলাপ বলতে পারবো অভিব্যক্তির সমেত, এইবার যথারীতি অন্যান্য অভিনেতাদের মতোই আমাকেও স্টুডিওর দরজা বা প্রযোজকের অফিসের দরজা এবং সাথে নির্দেশকদের সাথে যোগাযোগ বাড়াতে হলো, যেটা সব অভিনেতারাই করে থাকেন। এইভাবে যোগাযোগ করতে একটা সময় পরে দেখলাম কাজ পেতে শুরু করলাম, 1 দিন 2 দিন ছোট কাজ, তারপরে আস্তে আস্তে ছবির দিকে চলে গেলাম। ছেড়ে বেসরকারি চাকরি ছেড়ে তুমি অভিনয় লাইনে এলে, বাট এটা তো খুব ঝুঁকিপূর্ণ একটা একদম। এটা আমি বলে রাখি, তোমরা সবাই নিশ্চয়ই জানো অভিনেতাদের জীবনটাই একটা ঝুঁকির জীবন। এখানে মাস গেলেই যে আমি ঠিকঠাক মতো একটা বেতন পাবো বা একটা লামসাম অ্যামাউন্ট আমার এসে যাবে সেটা নয়। কাজটাকে ভালোবেসে কাজ করা এবং সেই কাজটাকে ভালোবেসে যেই সাম্মানিকটা অর্থাৎ আমাদের যে পারিশ্রমিকটা আমরা পাই সেটাকে ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করে রাখতে হয়, সেই সঞ্চয় দিয়ে ব্যালেন্স করে চলতে হয়। এটাই হচ্ছে হিসাব। বাট এখন মনে হয় না যে অপশানটা বোধহয় ভুল ছিল? না, কখনো যদি ওইটাই করতাম তাহলে লাইফটা সেটেল হতো। হ্যাঁ, ঘটনা কখনো যদি মনে হয়, আমি সেই মনে হওয়াটাকে জায়গা দিই না। এই কারণেই জায়গা দিই না, অনিশ্চয়তা আজকাল দেখো সব জায়গায় আছে। একটা বেসরকারি সংস্থাতেও বেশ কিছুদিন চাকরি করার পর হঠাৎ করে হয়তো তাকে বসিয়ে দেওয়া হলো। তার বাড়িতে স্ত্রী, পুত্র, কন্যা বা ডিপেন্ডেবল বাবা মা থাকতেই পারে। এবার তখন তাকে যেই অথই সমুদ্রের মধ্যে পড়তে হয়, সেটা আমি আমার বন্ধুদের দিয়ে দেখেছি। ভালোবেসে এই কাজটা করি, অতএব সেখানে এই অনিশ্চয়তার মধ্যেও যাপন করতে কোথাও একটা শান্তি আছে। এবং তুমি যে কাজটা করছো, তুমি আমি আজকে আমার মুখোমুখি আমার ইন্টারভিউ করছো, তোমাকে যে পাচ্ছি তোমাকে পাশে পাওয়াটাও আমার কাছে একটা বল যে না, একজন মানুষ আসছেন, কেউ না কেউ তো আসছেন, আমার ইন্টারভিউ করছেন। তোমার জীবনেও নিশ্চয়ই স্ট্রাগল আছে, স্টিল তুমি এটাকে ভালোবেসে করছো। তো লড়াইটা চলতে থাকবে, লড়াই চলতে থাকুক। সহজ জীবনযাপন তো সবাই করে, মোটিভেশন স্পিচের মতো তুমি কাহিনীটা বললে, বাট অ্যাকচুয়াল রিয়েলিটি কিন্তু আলাদা। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির মধ্যে একটা ক্ষুদ্র ইন্ডাস্ট্রিতে কয়েকটা সহচরিত্র করে পার্শ্ব চরিত্র করে টিকে থাকা তো লাইফ কাটানো ইজ ভেরি ডিফিকাল্ট। এত বছর ধরে তুমি এটা করছো কীভাবে? আমি আরেকটা কাজ করি, সেটা ক্যামেরার সামনেই আজকে প্রথম বলছি। আমি সাইড বাই সাইড অর্থাৎ পাশাপাশি আমি বাচিক শিল্পী, আমি ডাবিংটা করি। সোনি আর্ট চ্যানেলে সিআইডিটা যেটা হয়, সেই সিআইডিতে শচীনের গলাটা আমার। আচ্ছা, হ্যাঁ, সেই শচীনের গলাটা আমার। সেখানে নিয়মিতভাবে আমি বাচিক শিল্পী হিসাবে ওর শচীনের গলার আওয়াজটা দিই। এছাড়া বিভিন্ন শুধুমাত্র অভিনয়ের তো অনেকগুলো দিক আছে, ছবি বলো, সিনেমা বলো, মেগা সিরিয়াল বলো, বিজ্ঞাপন বলো, সেই বিভিন্ন কাজের সাথে আমার বেশ কিছু বিজ্ঞাপন আছে। বম্বে বলো, কলকাতায় বলো, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন করেছি। তো এইভাবে বেশ কিছু কাজ করে কিছুটা পরিচিতি হয়ে তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে আমি দেখছি, যেটা আমি নিজে উপলব্ধি করছি, মাসটা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তুমি একটা জিনিস বলো যে
সহ অভিনেতাদের বা পার্শ্ব চরিত্রদের সেইভাবে গ্রোথটা দেখা যায় না কেন? মানে আমি এবার তুমি হয়তো দেখবে যে অতীতেও সেই জিনিসটা ছিল, মানে অনুপ কুমার প্রচুর যে তাদের যে খুব লাক্সারিয়াস লাইফ লিড করেছে তা নয়, বাট এত বছর পরেও যেটা বলিউডে হয়তো একটা সহচরিত্র করেও যেটা পাওয়া যায়, সেটা টালিগঞ্জে সেটা এখনও সেই জায়গাটা তৈরি হয়নি। এখন গোটা বিশ্ব থেকে শুরু করে টালিগঞ্জেও গল্প বলার ধরনটা পাল্টেছে। এখন গল্পই ধরো হিরো। আমাদের কাজটা, আমরা যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করি, আমাদের কাজ হচ্ছে গল্পটাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এবার সেখানে কি হয়, তুমি যেটা বললে সেই পয়েন্টটা ঠিক, সব জায়গায় পার্শ্ব চরিত্র যে সমানভাবে গুরুত্ব পায় তা না। আবার কিছু কিছু জায়গায় দেখা গেছে যে পার্শ্ব চরিত্ররা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই যে সহশিল্পীরা যে একটা ভালোভাবে লাইভ লিড করবে, তোমাকে আজকে ইন্টারভিউ দিতে গিয়ে বলতে হচ্ছে যে আমাকেও আজকে কাজ পেতে ঘুরতে হয়। তো এইটা কেন? মানে আজকে তো 2025 সাল, এই তো 80 দশক 70 দশক 90 দশক তো গেছে। এখন তো বাংলা ছবির একটা দুটো ছবি হয়তো সে ডিরেক্ট করেছে, তার জীবনটা অন্যরকম হয়ে যায়। এবার কী রকম হয় দাঁড়িয়ে জানো তো, মনে করো আমি যদি একটা বেসরকারি সংস্থাও কাজ করতাম, সেখানেও আমি যেই এক্সপেক্টেড স্যালারিটা আমি বলতাম, কোট করতাম, সেটা যে আমি সব জায়গায় পাবো তার কোনো কথা নেই। হ্যাঁ, এক্সপেরিয়েন্সের ভিত্তিতে তো বেসরকারি চাকরিতে হ্যাঁ দেয় সেখানে। আর সেটা আমাদের ট্রেডেও আছে, মনে করো আমার বেশ কিছু বছর হয়ে যাওয়ার পর আমি যেই রেমুনারেশনটা এখন চার্জ করি, যেই টাকাটা আমি এখন নিই, সেই টাকাটা আমাকে যারা দেন আমি তাদের সাথে কাজ করি। এমনও দেখা গেছে যেখানে আমার গল্পটা পছন্দ হয়েছে, সেখানে আমার এক্সপেক্টেড রেমুনারেশনের থেকে আমার চরিত্রটা পছন্দ হয়েছে, আমি কম পারিশ্রমিকেও কাজটা করেছি, কারণ আমি জানি এই চরিত্রটা আমাকে আগামী আরও 10 টাকা জেনে দেবে। ধরো তুমি আজকে এত বছর অভিনয় করছো, আমি জানি না যে কজন তোমার নামটা বলতে পারবে বা মুখটা হয়তো চেনা, মানে এই জায়গাগুলোকেও তো ফেস করতে হয়। মানে একটা পার্শ্ব চরিত্র জীবন আমার মনে হয় যে অনেকগুলো ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়। এক হচ্ছে যে এত ভালো অভিনয় করছি, তারপরে আমি রেকগনিশন পাচ্ছি না, এটা স্বীকার করতে দ্বিধা নেই। আসলে কি বলতো, এটা না আমি দেখেছি, আমি নিজের ব্যক্তিগত জীবনে এটা বেশ খানিকটা লাক ফ্যাক্টর। বেশ কিছু মানুষ আছে তারা হয়তো সহজেই পরিচিতিটা পেয়ে যায়, আবার কিছু মানুষ আছে তাদের পরিচিতিটা পেতে বেশ খানিকটা সময় লাগে। মানে আমাদের সকলের বেশ পরিচিত মিঠুন চক্রবর্তী যখন নির্ভয়া ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান, তার পরে বেশ কিছুদিন ওনার কোনো কাজ ছিল, ওনাকেও দূরে দূরে ঘুরতে হয়েছিল, প্রডিউসারদের দরজা ডিরেক্টর। এটা বেশ খানিকটা না লাক ফ্যাক্টর, মানে আমার নিজের ব্যক্তিগত জীবনেও হয়েছে। বাট উনি তো হিরো, তাও তো উনি একটা জনপ্রিয়তা পেয়ে গেছেন, বাট ক্যারেক্টারদের তো সেরকম হয় না ঘটনা। এবার কি হচ্ছে, আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি যে যেই কাজটা আমি খুব একটা সিরিয়াসলি নিইনি, সেটা আমাকে বেশ জনপ্রিয়তা দিয়েছে। হ্যাঁ, আবার এমনও হয়েছে যে যেটাই আমি 100% থেকে 200% দেওয়ার চেষ্টা করেছি, সেইটা এইটা না সম্পূর্ণ পাবলিক জনতার উপরে। পার্শ্ব চরিত্র নির্বাচন হয় অনেক সময় ডিরেক্টর বা ধরো যে হিরো রয়েছে তার ভালো লাগার বেস বা তার ভালো লাগার যে সার্কেল আছে সেইটার উপরই কিন্তু ইয়েটা হয় যে আমার ওকে ভালো লাগে তো চলো ওকেই নেব। বাট পার্শ্ব চরিত্রদের যে খুব বিশাল একদম সেই হিরে মানিক খোঁজার মতো চলো একটা ক্যারেক্টার পেয়েছি তো তার জন্য আমি বিরাট কিছু হবে, সেরকম হয় নাকি? না, এটা আমি তুমি এই তোমার যে কথাটা বললে সেটা হচ্ছে একটা কমফোর্ট জোন। এই কমফোর্ট জোনটা এটা আরও মানে ভালোবাসায় বললে সেটা হচ্ছে লবি। না, আমি ওই জন্য লবি নামটা নিলাম না, আমি কমফোর্ট জোন নামটা নিই। লবি না এই কারণে বললাম, আমি তাহলে এতগুলো ছবি করতে পারতাম না। কমফোর্ট জোন অবশ্যই আমার তৈরি হয়েছে। আমার কমফোর্ট জোন যেমন বেশ কিছু ডিরেক্টর আছেন, আমি তাদের নাম নিয়ে বলতে পারি। আমার কমফোর্ট জোন রাজাচন্দ্র, আমার কমফোর্ট জোন ছবি, আমার কমফোর্ট জোন অশোকপতি, তার সাথে ছবি করি। হ্যাঁ, উনি উড়িষ্যা থেকে এসেছে। কমফোর্ট জোন রবি কিনাকি, বেশ কড়ামাপের ডিরেক্টর, কিন্তু অনেক কিছু পেয়েছি, শিখেছি, একদম চোখ কান বুঝে শিখে গেছি যে না, যেটা বলছেন শিক্ষকের মতো, যা বলছেন আমার কাজে লাগবে। একটা টাইমে আমি দেখেছি যে খুব টানা অভিনয় করে গেছে, তারপর মনে হয় খুব সম্ভবত যে একটা বিরাট গ্যাপ। হ্যাঁ, সেখানে এই গ্যাপটার কারণটা? হ্যাঁ, আমি টেলিভিশনটা একটু ফোকাস করছি এখন। আচ্ছা, হ্যাঁ, আমি টেলিভিশনটা ফোকাস করছি এই কারণে, দেখো ছবির সংখ্যা কমছে, বলতে দ্বিধা নেই, ছবির সংখ্যা কমছে। সেটা কি কারণে আমি যদি তারপরে বোধহয় ওই কমফোর্ট জোনেও আটকে যাচ্ছে। হ্যাঁ, না, কমফোর্ট জোনটা সেটা থাকতে পারে, মানুষ হলমুখী কম হচ্ছে যেই কারণে। আচ্ছা, একটা ভালো পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে তুমি 2008-10 ওই টাইমটা একটা বাংলা কমার্শিয়াল ছবি, একটা প্রচুর রিমেক ছবি, একদম ওই টাইমটাই তুমি কাজ করেছো, এবং তারপর হঠাৎ করে দেখা গেল 5-6 বছর পর আর ওই ছবিগুলো হলো। হ্যাঁ, রিমেক হওয়া বন্ধ হয়ে গেল, তারপর তো করোনা চলে এলো, একটা অল্টারনেটিভ ছবি তৈরি হয়ে গেল। একমাত্র দেখা গেল যে জিদ্দাই ক্রমশ এই জিনিসটা কন্টিনিউ করে গেল, আবার একটা ঘুরে ফিরে এসে দেবের খাদান হ্যানা দানা, এখন আবার সবাই কমার্শিয়াল ছবি ইয়ে হচ্ছে। এই গোটা সিনারিওটা তো তুমি একদম গ্রাউন্ড জিরোতে ছিলে, কি হয়েছিল? চ্যানেলগুলোতে যখনই যেই ছবিগুলো রিমেক হচ্ছিল, চ্যানেলগুলোতে তার আগে তো ছবিগুলো দেখে নিচ্ছিল মানুষ, সেই ছবিগুলোরই মনে করো বাংলা ভার্সন, তার মধ্যে কিছুটা বাঙালিয়ানা সবসময় রাখা হয়।
আমাদের ডিরেক্টররা, আমাদের প্রডিউসাররা সবসময় সেটা চেষ্টা করে গেছেন যাতে বাঙালিয়ানা থাকে, কিন্তু মানুষ সেই ছবিগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বলতে দ্বিধা নেই। কেন বলো তো? তারা চ্যানেলে আগে ছবিগুলো দেখে নিচ্ছে। এবার সেখানে আমরা যদি বাঙালিয়ানাটা ঢোকানোর চেষ্টা করি, যতটা ঢোকানোর চেষ্টা করছি, তাতে করে মানুষের ব্যাক অফ দ্য মাইন্ড ওটাই তো রয়ে যাচ্ছে যে ছবিটা তো আমরা দেখেছি। তাহলে কি রিমেক কোথাও ভুল ছিল? না না, কখনোই ভুল ছিল না। রিমেক হচ্ছে, রিমেক বম্বেতেও হয়। রিমেক হয়ে তো কোথাও একটা না কিছু দর্শকও তৈরি হলো, যারা কোথাও বাংলা সিনেমা দেখাটাই বন্ধ করে দিল। না, রিমেক যখন যেই ছবিগুলো হচ্ছিল, সেই ছবিগুলো যেই ধরনের ছবি ছিল, মাস ছবি, আমি রিমেক না বলে আমি যদি ওটাকে এই নাম দিই যে মাস ছবি আবার ব্যাক করি। তুমি তো দেবের সাথে অনেক কাজ করছো। হ্যাঁ, দেবদার খাদানে আমার চরিত্র ছিল, আমার অভিনয় করার কথা ছিল কলিয়ারিতে গিয়ে, কিন্তু সামহাও চরিত্রটা বাদ পড়ে। আমার একটা আখের ম্যানেজারের চরিত্র করার কথা ছিল। সুজিত যে ডিরেক্টর, সে আমার খুব ভালো বন্ধু। ছবিটা আমি ব্যক্তিগতভাবে হলে গিয়ে দেখেছি, এবং ছবিটা দেখতে গিয়ে আমি নিজে দেখেছি মানুষ কিভাবে ছবিটা এনজয় করছে। ছবিটা মানুষ ঠিক যেই টাইমে, তুমি যেই টাইমটার কথা বললে, সেই টাইমের মতো মানুষ চ্যালেঞ্জ একদম পড়া যায় একদম। এটা নিয়ে কিন্তু কোনো ক্যামেরার সামনে আমি অতিরঞ্জিত করে কোনো কথা বলছি না। জিদ্দা খুব ডেডিকেটেড। বোথ অফ দ্য হিরোজ, কেন, আমাদের যেই হিরোদের সাথেই আমি কাজ করেছি, আমি তাদের কখনো কোনো ডেডিকেশনের অভাব দেখিনি। এবং একটা কথা আমি তোমাকে ক্যামেরার সামনে আজকে বলতে চাই, কোথাও না কোথাও তাদের সবার প্রয়াস আছে, তারা বুঝতে পারছে যে হ্যাঁ, একটু লিফট আপ দরকার বাংলা ছবি, তারা সেই চেষ্টাটা করছে। থেকে আমি জিদ্দার সাথে বেশ কিছু বললাম, 6-7টার বেশি ছবি আছে, এক ফ্রেমে দুজনে অভিনয় করেছি। তাতে করে যা দেখেছি দাদা ডেডিকেটেড, এবং দাদা, আমি আমার কথা ছেড়েই দিলাম। আজকে যারা মনে করো টালিগঞ্জ পাড়ায় দাঁড়িয়ে যারা অভিনয়ের সুযোগ পেতে আসছে, তারা যদি কোনো জিদ্দার হাউসে গিয়ে কোনো ছবির জন্য সুযোগ পায়, সেখানে দাদার সাথে যদি এক ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করে, কোনো রকম বাড়িয়ে বলছে না, দাদা নিজে সিনটা বিল্ড আপ হওয়ার জন্য তাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি দাবি নিয়ে বলছি, সেম দেবদার ক্ষেত্রেও। তারা কেন জানো তো, জিদ্দার সাথে অভিনয় করছি কি হবে এইটা ভেবে যদি একটু হলেও তার মধ্যে কোথাও নার্ভাসনেস কাজ করে, সিনটা ড্রপ করে দিত, সেটা ছবির ক্ষতি, সেটা হতে দেয় না, এবং সেটার জন্য ওরা বুস্ট আপ করে। এবং সেই শিল্পী পরবর্তীকালে ডাক পায় যদি ভালো কাজ করে, তার প্রমাণ আনা, বলতে কোনো দ্বিধা নেই। তুই পরপর কাজ করছিস? হ্যাঁ, আমি জিদ্দার হাউস থেকে প্রচুর কাজ পেয়েছি, ব্যাক টু ব্যাক। ছবি শুরু হলেই আমি ডাক পেতাম, বুঝো তো, এরকম আমাদের ছবি শুরু হচ্ছে এই ব্যাপার। এখন তো ডাক, হ্যাঁ, এখন কি হয়, এখন জিদ্দা যেই ছবিগুলো করছে, লাস্ট চেঞ্জেস এতেও আমি ডাক পেয়েছিলাম, কিন্তু আমার ডেটসটা ইস্যু হয়েছিল। অ্যাকচুয়ালি রিমেক ছবি কিভাবে শ্যুট হতো, মানে এটা কি মানে সামনে কিছু একটা চালিয়ে? না, এটা না, আমি এটা শুনেছি, জানো তো, আমি এটা অনেক জায়গায় শুনেছি যে ল্যাপটপ চালিয়ে সিন দেখে। তোমার সামনে আজকে ক্যামেরার সামনে আমি বলতে চাই, এরকম কিচ্ছু হয় না। হ্যাঁ, আমরা স্ক্রিপ্ট পড়ে মুখস্থ করে পাঠ করতে যাই, কিন্তু আগেরটা দেখতে না তোমরা? না, কিচ্ছু দেখিনি, আমি জানি না। পরে ছবি তৈরি হয়ে যাওয়ার পর আমরা জেনেছি এটা ওই ছবির রিমেক। ওরকম কিছু হয়নি, আমরা স্ক্রিপ্ট পড়েছি, আমাদের বাকায়দা স্ক্রিপ্ট দেওয়া হতো, আমরা স্ক্রিপ্ট দেখেছি। আমি শুনেছি এটা অনেক ইন্টারভিউ, ল্যাপটপ চালিয়ে নাকি দেখে সিন দেখে তারপর সিন। জামার রং, চুলের না, জামার রং কি সেম রাখা হয়, চুলে রাখা হয়, এরকম কিচ্ছু হয়নি। অ্যাটলিস্ট আমার সাথে এগুলো কিচ্ছু হয়নি। আজকে আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম, এবং আমার মনে হয় এটা তোমার ফার্স্ট ইন্টারভিউ নাকি? আমি ব্রাত্য হয়তো তাদের কাছে। সৌমস্থটের সমস্ত দর্শকদের রজত মালাকারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা দেখুন ওর চ্যানেল, ও প্রকৃত অর্থে ইন্টারভিউ করে। আমার মতো শিল্পী বা আমার জায়গায় অন্য কেউ বসে থাকলো, তার ভিতরকার সত্যিটা বার করে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো ছিল প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন বাউন্সার ছিল।